Hey guys, কি অবস্থা? It's me নাজমুল হোসেন সৌরভ from NHS Vlog again and আজকের ভিডিওতে আমরা কথা বলবো একদম বিগিনার রাইডারদের জন্য যে একটা বাইককে কিভাবে চালাইতে হয় নর্মাল কথা। এখন আপনারা অবশ্যই বলবেন যে একটা বাইকে না চড়ে একটা বাইককে চালানো সম্ভব না, কিন্তু কথা হচ্ছে আপনাকে বাইকে চড়ার আগে আপনাকে বাইকের কিছু জিনিস সম্পর্কে খেয়াল রাখতে হবে যে কী করা যাবে, কী করা যাবে না। একটা বাইককে চালানোর যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে যদি আপনাকে আগে থেকে আপনাকে কেউ বলে না দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বাইকের উপরে চড়িয়ে দিলেও আপনি কিন্তু বাইকটা চালাতে পারবেন না। তো এখন বাইক চালানোর ক্ষেত্রে আপনাকে যে খেয়াল রাখতে হবে তিনটা জিনিস: ক্লাচ, এক্সিলারেশন, গিয়ার। এই তিনটা জিনিস যদি আপনি মাস্টার করতে পারেন আপনার কাছে বাইক চালানো খুবই ইজি। কারণ একটা সাইকেল আর একটা বাইকের মধ্যে পার্থক্যই হচ্ছে তিনটা জিনিসের। সাইকেলে এই ক্লাচ, এক্সিলারেশন আর গিয়ার নাই, বাইকে আছে। ধরে নিলাম আপনারা সাইকেল চালাতে পারেন, আপনি পারেন না হচ্ছে বাইক চালাতে, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে কী কী জিনিস। আপনি যখন স্টার্ট করবেন গাড়িটা, মানে বাইকটাকে যখন স্টার্ট করার পরে প্রথম গিয়ার মারার সময় ফার্স্ট গিয়ার দিয়ে আপনার ক্লাচটা আপনি সবসময় চেপে ধরে থাকবেন। ক্লাচ চেপে ফার্স্ট গিয়ার এঙ্গেজ করে এখন আপনার কাজ হবে হচ্ছে এক্সিলারেশনে হাত রাখা। আর একটা আঙ্গুল আমি অল টাইম এখানে রাখতে পছন্দ করি, এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি ব্রেকিংয়ের কাজে আসবে। কখনও ব্রেকে সামনের ব্রেকে এবং 4 আঙ্গুল দিয়ে চাপবেন না, আপনার গাড়ি একদম স্কিড করে যাবে। সবসময় 1 আঙ্গুল দিয়ে চাপবেন, অথবা দরকার হলে 2 আঙ্গুল দিয়ে। 1 আঙ্গুল বেস্ট। তো গাড়ি স্টার্ট হয়েছে, আপনি ফার্স্ট গিয়ার দিচ্ছেন, আপনার হাতে এক্সিলারেশন, আপনার হাত ক্লাচ এরকম করে ধরে আছে। এখন আপনার কাজ হচ্ছে এই ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়া, আস্তে আস্তে, এইভাবে না, আস্তে আস্তে ক্লাচ ছাড়া, আস্তে আস্তে গিয়ার দেওয়া। এই দুইটা কাজকে একসাথে করতে হবে, ক্লাচ ছাড়া গিয়ার দেওয়া। যদি আপনি বেশি গিয়ার দিয়ে ফেলেন আপনার ইঞ্জিন অনেক জোরে সাউন্ড করবে, আপনি ভয় পেয়ে যাবেন, স্বাভাবিক। আবার আপনি যদি এইটাকে না ছাড়েন, আপনি যদি এক্সেলারেট না করেন আর এইটাকে যদি ছেড়ে দেন, আপনার গাড়ি ধুক করে একটা বাড়ি মেরে থেমে যাবে। এই দুটোর কম্বিনেশন করাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটাকে আস্তে ছাড়া, এটাকে আস্তে গিয়ার দেওয়া, এই দুটো করার পরে আপনার গাড়ি কিন্তু চলা শুরু করবে। এখন আপনার গাড়ি স্টার্ট হয়েছে, এখন আপনার গাড়ি ফার্স্ট গিয়ারে চলতেছে। এখন আপনাকে গিয়ার চেঞ্জ করতে হবে। মোটামুটি 3000 থেকে 3500 অথবা 4000 ধরলাম নিউ বাইকারদের জন্য, 4000-5000 আরপিএমের মধ্যে আপনি গিয়ার চেঞ্জ করবেন। এখন গিয়ার চেঞ্জ করার নিয়ম হচ্ছে, আপনি আগেই বলছি কিন্তু যে আপনি কিন্তু এখন এক্সিলারেট করতেছেন আর এই ক্লাচ ছেড়ে দেওয়া। আপনাকে প্রথমে এই এক্সিলারেশনটাকে বন্ধ করতে হবে, এই থ্রটলটাকে ছেড়ে দিতে হবে। থ্রটলটা ছেড়ে দিলেন, ক্লাচ চেপে ধরলেন। এখন আপনি হচ্ছে সেকেন্ড গিয়ারে যাবেন, ঠিক আগের মতোই। আবার এই ক্লাচটা ছেড়ে দেবেন, আবার এক্সিলারেট করবেন। এটাই হচ্ছে নিয়ম। প্রত্যেকবার গিয়ার চেঞ্জের সময় আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। প্রথমে থ্রটল ছাড়ে দিবেন, ক্লাচ ধরবেন, গিয়ার চেঞ্জ করবেন, ক্লাচ ছেড়ে দিবেন, আবার থ্রটল করবেন, আবার থ্রটল ছাড়বেন, আবার ক্লাচ করবেন, নেক্সট গিয়ারে যাবেন, ক্লাচ ছেড়ে দিবেন, থ্রটল করবেন, এভাবে। আবার যখন আপনি গিয়ার ডাউন করবেন তখন আপনাকে এভাবে ডাউন করতে হবে। প্রথমে হচ্ছে আপনাকে থ্রটল ছাড়তে হবে, ক্লাচ ধরবেন, গিয়ার ডাউন করলেন, আবার এটা ছেড়ে দিলেন, তারপরে আবার এটা দিলেন, এভাবে। স্টার্টিং করাটাই সবচেয়ে সমস্যা। আমরা এখন তাহলে দেখি, বিসমিল্লাহ, আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখন গাড়ি নিউট্রালে আছে, তো প্রথমে আমি ক্লাচ চেপে ধরলাম, গিয়ার দিলাম। এখন এইটার আমার কাজ হচ্ছে আস্তে করে এক্সিলারেট করা এবং এইটাকে ছেড়ে দেওয়া। তো ঠিক এইভাবে। এই যে গাড়ি কিন্তু আমার অলরেডি স্টার্ট হয়ে গেছে চলা। এখন আমাকে গিয়ার চেঞ্জ করতে হবে। তাহলে আমার কাজ কী ছিল? আমার সিস্টেম ছিল কি, প্রথমে ক্লাচ ধরা, থ্রটল ছেড়ে দেওয়া। আপনার কাজ ছিল কি, প্রথমে হচ্ছে থ্রটলটাকে ছেড়ে দিবেন, ক্লাচ চাপবেন, গিয়ার চেঞ্জ করবেন, আবার এটা ছেড়ে দিবেন, এক্সেলারেট করবেন। এটাই হচ্ছে আপনার গাড়ি চালানোর বেসিক। এই যে আমি থ্রটল ছেড়ে দিলাম, ক্লাচ ধরলাম,
গিয়ার চেঞ্জ করলাম, ক্লাচ ছেড়ে দিলাম, এক্সিলারেট করলাম। এই যে আমার গাড়ি এখন 4th গিয়ারে চলতেছে। আবার ছেড়ে দিলাম ক্লাচ, গিয়ার চেঞ্জ, ক্লাচ ছেড়ে দিলাম, এক্সিলারেট, গাড়ি 5th গিয়ার। এইভাবেই হচ্ছে আপনার গাড়ি মুভ করবে। আবার যখন আপনি এখন মনে করেন ডাউন শিফট করবেন, তাহলে আমাদের বেসিক কী ছিল? আমাদের বেসিক ছিল হচ্ছে, এক সেকেন্ড এটাকে কাটায় যাই। প্রথমে ছিল হচ্ছে ফার্স্টে থ্রটল ছেড়ে দেওয়া, ক্লাচ করা, ডাউন শিফট, ক্লাচ ছেড়ে দেওয়া, থ্রটল, থ্রটল অফ, ক্লাচ, ডাউন শিফট, ক্লাচ, থ্রটল। তাহলে আমরা আবার শুরু থেকে শুরু করি একবার। গাড়ি অন করলাম, ইঞ্জিন অন, ক্লাচ, গিয়ার, ক্লাচ আর থ্রটল, ক্লাচ ছেড়ে দেওয়া, থ্রটল টানা। এরপরে কি? এরপরে হচ্ছে থ্রটল ছেড়ে দেওয়া, ক্লাচ ধরা, গিয়ার শিফট, ক্লাচ, থ্রটল। এই 3টা কাজ আপনি যখন প্র্যাকটিস করবেন তখন একসাথে করতে করতে আপনার অভ্যাস হয়ে যাবে। এই যে এই গেল হচ্ছে আপনার গাড়িকে আপনি কিভাবে চালাবেন এবং গাড়িকে কিভাবে স্লো করবেন এইটা। এখন আমরা নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রেকিং। অবশ্যই গাড়িতে 2টা ব্রেক আছে, একটা সামনের ব্রেক, একটা পিছনের ব্রেক। এখন অনেক বিভিন্ন ধরনের ব্রেকিং সিস্টেম আছে, যেরকম হচ্ছে সিঙ্গেল ডিস্ক ব্রেকিং, ডাবল ডিস্ক ব্রেকিং, সিবিএস ব্রেকিং, এবিএস ব্রেকিং, আর অনেক ধরনের, মানে মেইনলি হচ্ছে এই 4টাই, সিঙ্গেল, ডাবল, এবিএস আর সিবিএস। এখন কোনটা কি? তো সিঙ্গেল ডিস্ক ব্রেকিং হচ্ছে সামনের চাকা থাকবে হচ্ছে ডিস্ক ব্রেক, পিছনে থাকবে ড্রাম ব্রেক। আর ডাবল ডিস্ক ব্রেকিং হচ্ছে সামনে পিছনে 2টাই ডাবল, সামনে পিছনে 2টাই ডিস্ক ব্রেক, কোনো ড্রাম নাই। থার্ডে আমরা বলতেছি হচ্ছে সিবিএস, এটা হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আবার অনেকে এটাকে বলছে আইবিএস বলে, ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম বলে, আর অনেক নাম আছে এইটার, মানে কোম্পানি ভেদে নাম আলাদা। আর এবিএস হচ্ছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। তো এই জিনিসগুলো নিয়ে আমি অন্য কোনো দিন হয়তো ডিটেলস আরেকদিন কথা বলবো। তো আজকে আমাদের টপিক যেটা ছিল আমরা এখন সেটা নিয়ে কথা বলি। আমাদের টপিক আমরা বলছি হচ্ছে ব্রেকিং নিয়ে। এখন আমরা কী করতে পারি? আমাদের বাইক কিন্তু চলতেছে, এখন আমাদেরকে ব্রেক করতে হবে। এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন, ব্রেকিংয়ের কম্বিনেশন যখন আপনি যখন ব্রেক অ্যাপ্লাই করবেন, আপনি সবসময় সামনের ব্রেক আর পিছনের ব্রেককে একসাথে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? শুধু সামনের ব্রেক যদি আপনি ব্রেক করেন, গাড়ি জাম করবে এবং ঠিকমতো ব্রেকিং হবে না। আর যদি পিছনের ব্রেক দিয়ে ব্রেক করেন, আপনার গাড়ির পিছনের চাকায় স্কিড করে চলে যাবে, কিন্তু ব্রেক করতে অনেক টাইম লাগবে। আপনার মানে যতটুকু থামা দরকার তার চেয়ে বেশি দূরে যায় থামে। অনেকে দেখা যায় যে প্রথমে কোনো জীবনে কোনো এক সময় সামনের ব্রেক টিপে ধরছিল, পরে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারপর থেকে তার একটা ভয়, সে আর সামনের ব্রেক ধরেই না, সে সবসময় পিছনের ব্রেক ধরে কাজ করে। এই ধরনের যদি ভয় মনে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এমন কোনো প্যানিক সিচুয়েশনে যদি কোনো দিন পড়েন, যখন হচ্ছে আপনার মানে ব্রেকটা খুব দ্রুত থামানো উচিত, পিছনের ব্রেক দিয়ে আপনি কখনো পুরোপুরি থামাতে পারবেন না। আপনাকে পারফেক্টলি ব্রেকিংয়ের জন্য আপনাকে 2টা ব্রেককে একসাথে অ্যাপ্লাই করতে হবে, সামনের ব্রেক এবং পিছনের ব্রেক একসাথে অ্যাপ্লাই করতে হবে। তো এখন থিওরিটিক্যালি রেশিওটা কি? সামনের ব্রেক হচ্ছে 60%, পিছনের ব্রেক হচ্ছে 40%, অথবা সামনের ব্রেক 70%, পিছনের ব্রেক 30%। এইভাবে যদি আপনি ব্রেকটাকে ধরতে পারেন, তাহলে আপনার গাড়ি সবচেয়ে কম দূরত্বে আপনি ব্রেক করতে পারবেন। আমার এই কর্নারটা অস্থির লাগে। তো যাই হোক, এখন হচ্ছে তাহলে ব্রেকিংটা কীভাবে করবেন, সামনের ব্রেকটা আপনি কীভাবে ধরবেন। অনেকে আছে একদম 4 আঙুল দিয়ে করে ব্রেক চাপে ধরে, এই কাজটা করা যাবে না। সামনের ব্রেকটা খুবই সফিস্টিকেটেড একটা জিনিস, এই জিনিসটাকে সবসময় আপনাকে ওইভাবেই সফিস্টিকেটেডভাবেই ইউজ করতে হবে। এই জন্য আপনি একটা নিয়ম ইউজ করতে পারেন, যেটাকে আমি বলেছি 1 ফিঙ্গার রুল। না ভাই, আমি আপনাদেরকে মিডল ফিঙ্গার দেখাই নাই, আমি হচ্ছে দেখাচ্ছি যে কীভাবে 1 আঙ্গুল দিয়ে কাজ করতে হয়। দেখেন, আমার একটা আঙ্গুল কিন্তু আমি অল টাইম এরকম ব্রেকের মধ্যে রাখি, এইভাবে। মানে যখন আমার মনে হয় যে আমার ব্রেক করা দরকার হইতে পারে, এমন সিচুয়েশনে আমি সবসময় এখানে 1 আঙ্গুল রাখি। আমি কিন্তু 4 আঙ্গুল রাখতে পারতাম, কিন্তু এরকম 4 আঙ্গুল যদি রাখি তাহলে একটা সমস্যা আছে, আমি সেটা বলতেছি। ব্যাপারটা হচ্ছে, যখন আমরা প্যানিকড হয়ে যাই, আমরা 4 আঙ্গুল খুব জোরে চেপে ধরবো,
এটা আপনি চাইলেও মনে করেন যে, আপনি যদি মনে করেন যে না আমি চাপে ধরবো কেন, না ভাই, আপনিও মানুষ আমিও মানুষ, প্যানিকে পড়লে সবাই 4 আঙ্গুলই চাপে ধরে। তো সে সবচেয়ে ভালো হয় 4 আঙ্গুল দিয়ে ব্রেকটাকে নাই ধরা, কারণ আপনি 4 আঙ্গুল দিয়ে যতখানি টানতে পারবেন, আপনি 1 আঙ্গুল দিয়ে কিন্তু অতখানি টানতে পারবেন না, তার চেয়ে অনেক আস্তে টানবেন, এটাই স্বাভাবিক। তো এইখানে সবসময় 1 আঙ্গুল দিয়ে রাখেন, এক্সিলারেট করতেছেন কোনো সমস্যা নেই। যখনই হচ্ছে আপনার ব্রেক করা দরকার, তখন আপনি কি করবেন, এক্সিলারেট ছেড়ে দিবেন এবং এইটাকে টেনে ধরবেন, এইটাকে হালকা করে টানে ধরবেন, অথবা আপনার ইমার্জেন্সির উপরে ডিপেন্ড করে যতটুকু টানা দরকার টেনে ধরবেন নর্মালি, এটা আপনার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে। আর একই সাথে আপনাকে পিছনের ব্রেকটাও টিপতে হবে। দুইটা ব্রেক যদি আপনি একসাথে টেপেন, দেখলেন কত সুন্দর ব্রেক হয়ে গেল। এখন আরেকটা জিনিস, অনেকে মনে করেন যে ব্রেক ধরার সময় কি আমার ক্লাচ ধরার দরকার আছে, অথবা ব্রেক ধরার সময় কি আমার ক্লাচ ধরাটা উচিত। এইখানে আপনার একটা জিনিস খেয়াল করতে, আপনি একটা জিনিসের নাম শুনেন আজকে আমি বলি, সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং বলে একটা জিনিস আছে। এই জিনিসটা হয়তো আপনারা বেশ অনেক জায়গাতেই শুনছেন। তো ইঞ্জিন ব্রেকিং হচ্ছে, আপনার গাড়ি যদি অনেক দ্রুত গতিতে চলতেছে, মনে করেন আপনার গাড়ির চাকা চলতেছে 60 কিলোমিটার/আওয়ারে, কিন্তু আপনি হচ্ছে এক্সিলারেশন ছেড়ে দিচ্ছেন, আপনার ইঞ্জিন কিন্তু স্পিড হারাবে। এখন প্রথমে আপনার ইঞ্জিন আপনার চাকাকে ঘোরাচ্ছিল, কিন্তু এখন কিন্তু আপনার ইঞ্জিন চাকাকে ঘোরাচ্ছে না, উল্টা চাকার স্পিডই বেশি। এখন ইঞ্জিন চেষ্টা করবে চাকাকে স্পিড কমায় তার যে স্পিড আছে সেই স্পিডে নিয়ে আসার জন্য, এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। তো যখন আপনি ব্রেক করবেন, ইঞ্জিন ব্রেকিংটাকে ইউজ করার চেষ্টা করবেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ইঞ্জিন ব্রেক করেন, আপনার ব্রেকিং এফিসিয়েন্সি আরও ভালো হয়ে যাবে, আপনি আরও কম জায়গাতে গাড়িটাকে থামাইতে পারবেন। তো এখন এটাকে আপনি কীভাবে করবেন, সিম্পল, ক্লাচ ধরেন না, ব্রেকিংয়ের সময় ক্লাচ ধরবেন না। আর যদি আপনার মনে হয় যে সামনে এখন মানে স্পিড অনেক বেশি কমানো উচিত, প্রথমে ক্লাচটা ধরেন, ক্লাচটা ধরে আপনি 2টা গিয়ার কমায় দেন, দুম করে 2টা গিয়ার কমায় দেওয়ার পরে ক্লাচটা ছেড়ে দেন, দেখবেন আপনার বাইক একা স্পিড লস হয়ে গেছে, অনেক দ্রুত থেমে যাচ্ছে। আর যখন আপনি 3টা জিনিসকে একসাথে অ্যাপ্লাই করবেন, কি সামনের ব্রেক 1 আঙ্গুল দিয়ে, পিছনের ব্রেক পা দিয়ে চাপলেন, সাথে হচ্ছে একটা গিয়ার শিফট ডাউন করে দিন, আপনার গাড়ি খুব দ্রুত থেমে যাবে। এবং আপনি এখানে তাহলে কী ইউজ করলেন, আপনি নর্মাল ব্রেকিংও ইউজ করতেছেন, ইঞ্জিন ব্রেকিংও ইউজ করতেছেন। এই দুইটাকে একসাথে ইউজ করার ফলে আপনার গাড়ি খুব সুন্দরভাবে স্মুথলি থেমে যাবে। এই হচ্ছে ব্রেকিং। এখন আপনি গাড়ি চালাইতে শিখলেন, আপনি গাড়ি ব্রেক করতে শিখলেন, আপনি এখন তাহলে বলা যায় অফিসিয়ালি মোটরসাইকেল চালাতে পারেন। কিন্তু স্টিল আমি আপনাকে বলবো, এখনই হাইওয়েতে উঠেন না, কারণ প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি গাড়ির কন্ট্রোলিং কিন্তু আলাদা। একটা গাড়ি হাতে আসতে কিছুদিনের জন্য হলেও সময় দরকার। ইভেন ভালো যে রাইডাররা আছে, তাদেরও কিন্তু নতুন একটা গাড়ি হাতে আসলে সেটার সাথে এই যে দেখছেন এমনি ওঠে। ইচ অ্যান্ড এভরি গাড়ি হাতে আসার সময়, মানে হাতে আসতে একটু কষ্ট করতে হয়, একটু অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে। আর যেহেতু আপনি একদম নিউ রাইডার, সো আপনার বাইকটা হাতে আসতে অবশ্যই আরও বেশি টাইম লাগবে, এটাই স্বাভাবিক। সো চেষ্টা করেন বাইকটাকে মিনিমাম 2000 কিলো, আমি বলবো অনেকের কাছে হয়তো মনে হতে পারে 2000 কিলো সে তো অনেক বিশাল ব্যাপার। না ভাই, বিশাল ব্যাপার না, মোটরসাইকেলে উঠলে 2000 কিলো খুব দ্রুত শেষ হয়ে যায়। 2000 কিলো আপনি বাইকটাকে অফ রোডে ট্রাই করেন। অফ রোড বলতে 2000 কিলো আপনি বাইকটাকে হাইওয়ের বাইরে ইউজ করেন, আপনার শহরে ইউজ করেন, আপনার মাঠে চালান, এরিয়ার মধ্যে চালান, যেগুলোতে জায়গাতে হচ্ছে ভিড় একটু আসতে কিন্তু এরকম বড় গাড়ি ঘোড়ার চাপ নাই, এবং সোজা রাস্তা পাইলে সেখানে চালান এরকম। কিন্তু ভাই হাইওয়েতে আইসেন না, হাইওয়ে নিউ রাইডারদের জন্য না, এটা একটা নির্মম জায়গা, এখানে সামান্য 1 সেকেন্ডের একটু এদিক ওদিকের জন্য যান চলে যায়। আমি জানি আপনি নিউ বাইক চালাচ্ছেন, আপনার বাইক চালানোর জন্য মানে মন খুশখুশ করতেছে, স্বাভাবিক, করবেই, কিন্তু তার মানে জীবনে ঝুঁকি নেওয়া যাবে না ভাই। আপনি 2000 কিলোমিটার হাইওয়ের বাইরে চালান, দেখবেন আপনি গাড়িটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে শিখে গেছেন। আর যখন আপনি একবার কন্ট্রোল করতে শিখে যাবেন,
তারপরে আপনি গাড়ি নিয়ে হাইওয়ে রাইড করেন, লং রুটে চলে যান, কোনো সমস্যা নেই। আপনার বাইক লাইসেন্স আপনার, আর আরেকটা জিনিস ভাই, লাইসেন্স আর রেজিস্ট্রেশন পেপার ছাড়া গাড়ি চালায়েন না, এই জিনিসটা ভালো না। মানে যখন আপনি দেখবেন যে যদি কখন আপনি এরকম সিচুয়েশনে পড়েন যে একটা অনভিজ্ঞ রাইডার যে রাইড করে নাই, যার লাইসেন্স নাই, এমন একটা ছেলে যখন দুমদাম বাইক নিয়ে গাড়ি নিয়ে কোনো রকমের ট্রাফিক রুল না মেনে উপরে মানে হাইওয়েতে চলে আসে, এবং ওর জন্য যদি কোনো দিন আপনার কোনো ক্ষতি হয়, তখন আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা আসলে কতটা কষ্টের, কতটা খারাপ লাগে। সো আপনি নিজেও কোনো দিন, আমার দোয়া, আপনাদের জন্য দোয়া করব, আমার জন্য দোয়া করবেন যে আমরা যেন নিজেরা কোনো দিন এই ধরনের কোনো বাইকারের হাত সামনে না পড়ি, যারা হচ্ছে ঠিকমতো বাইক রাইড করতে পারে না, যাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। এই ধরনের ড্রাইভার থেকে যেন আমরা নিরাপদ থাকি, এবং আর আরেকটা আমরা জিনিস খেয়াল রাখি যেন হচ্ছে আমরা ওই ধরনের ড্রাইভার না হয়ে যাই। এই দুইটা জিনিস যদি সামনে হাতি, খিরে ভাই। তো যেটা বলতেছিলাম, এই ধরনের যেন সমস্যা আমাদের সাথে না হয়, আর আমরা যেন এই ধরনের সমস্যার কারণ না হই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।